আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনারে সার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি। প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কমিটি। ইংরেজি নতুন বছর বরণে প্রস্তুত দেশ। 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালো পুলিশ। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শোভাযাত্রা নিষিদ্ধ। আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বললেন জামায়াতের আমির। এবং আগামীকাল বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছেন ছাপাখানা মালিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নইলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার সবচেয়ে বড় জমায়েত থেকে তারা বলেন 71 ও 90-এর মতো 24-এর অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেবে না দেশের মানুষ। গুম খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে দৃশ্যমান বিচার নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হবে না বলেও জানান বিপ্লবীরা। আজিজুল হক পলাশ এবং আশিক এম রাসেলের ক্যামেরায় রিপোর্ট আর দিন সজীবের। 31 ডিসেম্বর 2024 কেন্দ্রীয় শহীদ মিনার। গৌরবের 24-এ জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান। বছরের শেষ দিনটি ঐতিহাসিক করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লাখো ছাত্র জনতার এই জমায়েতে স্লোগান ছিল জুলাই আগস্টে গণহারে হত্যাকাণ্ড চালানো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্রুত বিচারের। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, গত 5 মাসে কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার? যখন অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র দিতে চান, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জরুরি মিটিং করার পরে এই সিদ্ধান্তে পৌঁছান যে এটা তারা আপাতত মার্চ ফর ইউনিটি, অর্থাৎ সবাই মিলে এক হবেন। তবুও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেয়ার পর সরকারের সমর্থনকে প্রাথমিকভাবে বিজয় হিসেবে মনে করা হচ্ছে। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে। সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। এখনো স্বৈরশাসক শেখ হাসিনার কেন বিচার হলো না সেই প্রশ্ন তুলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে অবিলম্বে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। বলেন দৃশ্যমান বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। দেশে এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র থেমে নেই দাবি করে সমন্বয়করা বলেন পুলিশ বিজিবির যেসব সদস্য ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ নিয়ে টালবাহানা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তারা। আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল আইনারা আমাদের ছাত্রদের
জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। অভ্যুত্থানের পর যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মতো অপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের সতর্ক করে ছাত্র নাগরিক নেতারা বলেন, আওয়ামী স্বৈরাচার পালিয়েছে, জন আকাঙ্ক্ষা না বুঝলে অন্যদেরও একই পরিণতি হবে। অন্তর্বর্তীকালীন সরকার এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আমরা বলতে চাই 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সিরাজগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের নায়কদের উপর হামলা হয়েছে জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন গণঅভ্যুত্থানের নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বদ্ধপরিকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না দিলেও মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়ে শেখ হাসিনার সহ তার দোসরদের ফাঁসির দাবি জানান তারা। এ সময় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকলের কণ্ঠে এক সুর, বিচারের আগে হবে না কোনো নির্বাচন। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। তিন আগস্টের স্মৃতিকে আবারও রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাখির চোখে তাই তো দেখা যায় মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতার জনসমুদ্র, যে ঢল ছড়িয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকায়। এদিন সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। শহীদ আবু সাইদের রংপুর থেকে পার্বত্য চট্টগ্রাম প্রায় সব জেলা উপজেলার মানুষের জমায়েত হয় শহীদ মিনারে। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি এবং একটা ঘোষণা চাচ্ছি, যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, সেটা সমাধান হবে। যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছেন, এই জনসমাগম দেখে আপনারা শিক্ষা নেন যে এই দেশের ছাত্র জনতা সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। আয়োজনের প্রধান আকর্ষণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের খুব বেশি কিছু চাওয়া নেই, একটাই দাবি, খুনি হাসিনার বিচার। আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কিছুই লাগবে না, এক্সট্রা করে কোনো সম্মানও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার ভাইগুলো যে মারা গেল, আমার বিচার এনে দিতে হবে। আমার ভাইটা মারা গেল 5 মাস, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। আমরা চাচ্ছি এখন সরকারের একটা শক্ত অবস্থান, মিনমিন অবস্থা থেকে বের হয়ে একদম শক্ত অবস্থান থাকতে হবে। শুধুমাত্র তৎকালীন যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দোষী না, যারা বিন্দুমাত্র আমাদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল প্রত্যেককে চিহ্নিত করে আইনে আনতে হবে। অনেকে বলে আমি এখানে কেন আসছি, আমি তো আহত, আমি কেন আসছি, সব থেকে বড় কথা ভাইরে ডাকছে তাই চলে আসছি। এ সময় ছাত্র প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে একতার বার্তা। সমাবেশ মঞ্চে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। উনি আপনাকে বাংলাদেশে অবিলম্বে বিচার করতে হবে। সেই সংবিধান আলেমদেরকে বন্দী বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। বাংলার জমিনে এই ট্রাইব্যুনাল নিশ্চিত করতে হবে। তবে দিন শেষে মার্চ ফর ইউনিটিতে আসা সকলের প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ।
তেসরা আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারের এই জায়গা থেকে এই ঘোষণা আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফার। এবার বিপ্লবের 5 মাস পর বছরের শেষ দিনে আবারও নিজেদের শক্তির জানান দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে তাদের বার্তাটা একেবারে স্পষ্ট, খুব শিগগিরই আসবে বিপ্লবের ঘোষণাপত্র, যেখানে থাকবে না কোনো বৈষম্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এক ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নিকাণ্ডের দিন 7 নম্বর ভবনের 6 তলার করিডোরের সিসি ক্যামেরার ফুটেজ এটি। এতে দেখা যায় রাত 1:32 থেকে 1:39 মিনিটের মধ্যে বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশনের কারণে লাগাতার স্পার্কের সৃষ্টি হয়। পরে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সিআইডির সংগ্রহ করা ভিডিও ও তথ্যের সাথে তদন্ত কমিটির তথ্যের 99% মিল পেয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা আরো বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব, সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরো বেশি নিশ্চয়ক হবে। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, দুটা পুরোপুরিভাবে মিলে গেছে। এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই নাই। অন্যদিকে সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না। সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দিবে কমিটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ইংরেজি পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণে প্রস্তুত সারা দেশ। তবে বর্ষবরণের আয়োজনে 31st নাইটে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে সভা সমাবেশ, নাচ গান ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। একই সাথে পরিবেশ দূষণ রোধে সব ধরনের পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, 31st উপলক্ষে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তবে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। তরিক ইসলামের রিপোর্ট। নববর্ষের শুভেচ্ছা। 31st নাইট বা ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির মিডিয়া ব্রিফিং। নতুন বছরে আগামীকাল পা রাখব। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ইন্টেলিজেন্স এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে। এখানে পুলিশের স্বল্পতা আছে, লজিস্টিকের স্বল্পতা আছে, নানাবিধ বিষয় আছে। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই। শব্দ দূষণ রোধে গত এক সপ্তাহে 172 কেজি ক্লাস্টার বোমা আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তার 5 জন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব
তপন কুমার জানান, শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে সরকার। আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন, আবাসিক এলাকাতে এটি করতে পারবেন না, কিন্তু কত ডেসিবেল পর্যন্ত তারও অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে। তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে, আতশবাজি বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি শব্দ দূষণ ঘটাচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে, এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত। কোনো ঝুঁকি না থাকলেও পুরো শহর নিরাপত্তার চাদরে থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ অস্ত্রাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের ছাত্রনেতা ছাড়াও রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবশেষ 2009 সালে বড়সড় এমন সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নেন সারা দেশের 7000-এরও বেশি সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানে এর উদ্বোধন করেন সংগঠনটির শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ সরকার ছাত্র শিবিরকে রক কাটা ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কখনোই তা পারেনি তারা। সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী সংগঠন। আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তারা দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছিল। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2025 সালের জন্য ছাত্র শিবিরের সভাপতি হন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল হন নুরুল ইসলাম সাদ্দাম। এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বার্তা দেবার পাশাপাশি যোগ্যতা ও মেধা দিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল বছরের প্রথম দিনের নতুন বই পাবে না বেশিরভাগ শিক্ষার্থী। তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই দেয়া হলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 2-1টি বই। এনসিটিবির চেয়ারম্যানের দাবি 20 জানুয়ারির মধ্যে সব ক্লাসে নতুন বই দেয়া হবে। তবে মুদ্রণ শিল্প মালিকরা বলছেন ফেব্রুয়ারির আগে তা সম্ভব নয়। তারা বলছেন টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ও কাগজ সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সরকার পতনের বড় ধাক্কা লেগেছে শিক্ষা খাতেও। যেসব বই এই সময়ে স্কুল কলেজে থাকার কথা ছিল
সেগুলো এখনও ছাপাখানায়। এবার প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে 40 কোটি বই দেবে অন্তর্বর্তী সরকার। খরচ হবে 2450 কোটি টাকা। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই ছাপানো শেষে উপজেলায় পাঠানো হয়েছে, কিন্তু চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত বই ছাপানোর কাজ চলছে। বাকিগুলো এখনও শুরুই হয়নি। গত বছর আমরা দেখেছিলাম নিউজ প্রিন্ট কাগজে বই ছাপানো হয়েছিল, যেটি পড়তে বেশ সমস্যা হয়েছিল শিক্ষার্থীদের। এবার হোয়াইট প্রিন্ট কাগজে বই ছাপানো হচ্ছে। বইয়ের মান গত কয়েক বছরের চেয়ে এবার ভালো বলে আমাদেরকে জানাচ্ছেন প্রেসের কর্মীরা। এবার বইয়ের মান অনেক ভালো, কারণ এবার কাগজ অনেক ভালো কাগজ। করোনার কয়েক বছর বাদে 2010 সাল থেকে 1 জানুয়ারিতে বই দেয়া শুরু করে আওয়ামী লীগ সরকার, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু তাদের পতনের পর বিতর্কিত শিক্ষাক্রম ও বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যা 5 মাসেও শেষ হয়নি। তাই বাতিল করা হয়েছে বই উৎসব। 1 জানুয়ারিতে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইগুলি সবাই পাচ্ছে, আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই বাংলা, ইংরেজি, গণিত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলির বাংলা, ইংরেজি, গণিত, দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। এনসিটিবির চেয়ারম্যান এমন দাবি করলেও বাস্তবতা ভিন্ন। 31 ডিসেম্বর পর্যন্ত ছাপানো হয়েছে 8 কোটি বই। ছাপাখানাগুলো প্রতিদিন সর্বোচ্চ 50 লাখ বই ছাপাতে পারবে। সে হিসেবে আরও 32 কোটি বই শেষ করতে সময় লাগবে অন্তত 2 মাস। যেখানে প্রতিদিন আমাদের হিসাব মতো 2600 মেট্রিক টন কাগজ আমাদের লাগবে প্রেসগুলো, সেইখানে আমরা পাইতেছি 800-900 টন। তাহলে এই ঘাটতি পূরণ থাকলে আমি শত চেষ্টা করলেও আমার পক্ষে বই দেওয়া সম্ভব না। তারা যদি না পারে তাহলে তো তাদের ব্যাপারে তো অনেক ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। স্বাগত জানাবো ওনার আইনি ব্যবস্থার সুযোগ থাকলে। সুযোগ না থাকলে হয়তো আমাদের প্রিন্টার্সদেরকে হয়রানি না করার অনুরোধ করব। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে বই আপলোডের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সেখান থেকে আপাতত ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 1 জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় 2 ঘন্টা কমানো হয়েছে। এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, কাল থেকে সিএনজি স্টেশন আগের সময়কাল থেকে 2 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এদিকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বছরের প্রথম দিন থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। দেশি বিদেশি আন্তর্জাতিক ইসলামী বক্তারা এই মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি থাকবে স্বাস্থ্য ও ইসলামী বইমেলা। মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সুকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আকিদ শিল্পগোষ্ঠীর সৌজন্যে ও আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে 1 জানুয়ারি আলোচনা করবেন সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। 2 জানুয়ারি মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3 জানুয়ারি শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। এ মাহফিলকে ঘিরে যশোর সহ আশপাশের জেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আমাদের আদ-দ্বীনের মেডিকেল কলেজের আয়োজনে এই যে বড় একটা তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এটা আমাদের জন্য খুব আনন্দের। কোরআন মাহফিলের অনুষ্ঠান নিয়ে আমরা সবাই খুবই খুশি। আমাদের এই ক্যাম্পাসে অনেক বড় বড় বক্তারা আসছে, এটা নিয়েও আমরা অনেক খুশি। মাহফিলে প্রায় 10 লাখ মানুষের বসার ব্যবস্থা থাকছে।
ছেলে ও মেয়েদের পৃথক পৃথক বসার ও নামাজেরও ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সার্বক্ষণিক তদারকিতে থাকবে 600 জন স্বেচ্ছাসেবকের একটি দল। মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জেলা পুলিশ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেটি পরিদর্শন করেছে। এখানে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকবে যারা নিরাপত্তা দেবে, পাশাপাশি আমরা থাকব। মাহফিলে একাধিক মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আমাদের মেডিকেল টিম সবসময় প্রস্তুত থাকবে। যদি কারোর কোনো প্রয়োজন হয়, যদি উপস্থিত কেউ যদি অসুস্থতা বোধ করে, তাহলে তাৎক্ষণিক তাকে যেন চিকিৎসা প্রদান করা যায়। নানা আলোচনার পাশাপাশি থাকবে ইসলামী বইয়ের মেলা। আদ-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা একটি বিশাল মাঠ তৈরি করেছি। যশোরবাসীর জন্য একটা সৌভাগ্য যে এতগুলো আলেম একসাথে এসে একটা প্রোগ্রাম করছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে জন্য একটা ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি হয়, সেটারও একটা সুযোগ এখানে তৈরি হবে বলে আমরা আশা করি। মাহফিলে প্রবেশ করার জন্য 4টি এবং বের হওয়ার জন্য 4টি পথ রাখা হয়েছে। আলোচনা বিকেল 5টায় শুরু হয়ে চলবে রাত 9:30 পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগে নিত্যপণ্যের দাম ধাপে ধাপে কমে আসবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ চলছে জানিয়ে সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগের চেয়ে কিছুটা কমেছে মূল্যস্ফীতির হার। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার তৎপর রয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর সালেহ উদ্দিন। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। এবারও সবার আগে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। বিশ্ববাসীর প্রত্যাশা, সহিংসতা ও যুদ্ধের অবসান হয়ে মানবতা, শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে পৃথিবী। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। ভৌগোলিক কারণে প্রতি বছর সবার আগে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারের ঝুলন্ত বিশাল ঘড়িতে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় চোখ ধাঁধানো বর্ণিল আতশবাজি। এ সময় নতুন বছর 2025কে স্বাগত জানায় কয়েক লাখ মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি হারবারে বর্ণিল আতশবাজি দেখতে জড়ো হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় 10 লাখ মানুষের সমাগমের আশা করছেন কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। লন্ডনে টেমস নদীর তীরে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও আয়োজনে কমতি নেই কর্তৃপক্ষের। লন্ডন আই, বিগ বেন ও পার্লামেন্টের হাউস থেকে টেমস নদী জুড়ে আতশবাজি দৃষ্টিনন্দন আয়োজন উপভোগ করবেন লাখো মানুষ। বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ। প্রায় 25 লাখ মানুষ এখানে জড়ো হবেন বলে আশা করছে তারা। রীতি অনুযায়ী এই সমুদ্র সৈকতে সাদা পোশাকে নাচ গানে মাতবেন উমবান্ডা ধর্মের অনুসারীরা। চীনের রাজধানী বেইজিং সহ বিভিন্ন শহরেও চলছে নিউ ইয়ার উদযাপন প্রস্তুতি। এ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত 1000-এর বেশি লণ্ঠন জ্বালানো হয়েছে। আগামী বছর যেন পৃথিবীতে শান্তি আর সমৃদ্ধি বয়ে আনে, এই কামনা বিশ্ববাসীর। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।
বাঙালি জলসা ও সুফি কালামের আসর অনুষ্ঠিত হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে। সুস্থ সংস্কৃতির জাগরণে গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে বিকেলে অনুষ্ঠান শুরু হয় জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে। এতে উঠে আসে প্রতিহিংসার বলি হওয়া শিক্ষার্থীদের আত্মত্যাগ, সংগ্রামের চিত্র। ছিল মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ। অনুষ্ঠানে বাঙালি জলসা ও সুফি কালামের আসরে বিশিষ্ট নাথ শিল্পী ও কাওয়ালি শিল্পীদের মনোমুগ্ধ পরিবেশনা মুগ্ধ করে শ্রোতা দর্শকদের। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মোহাম্মদ রাশেদুল বারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অনেকে। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। 156 রানে জয়ের টার্গেটে নেমে নাহিদ রানার গতির কাছে খেই হারায় সিলেটের ব্যাটসম্যানরা। 27 রানে 4 উইকেট তুলে নিয়ে সিলেটের ধস নামান ম্যাচ সেরা নাহিদ রানা। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ 41 রান করলেও শেষ পর্যন্ত 9 উইকেটে 121 রানে থামে সিলেট স্ট্রাইকার্স। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইফতেখার আহমেদের 47 এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের 41 রানে ভর করে 6 উইকেটে 155 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। এদিকে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে 37 রানে পরাজিত করে খুলনা টাইগার্স। চট্টগ্রাম কিংসকে 37 রানে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু করল খুলনা টাইগার্স। 204 রানের বড় টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি 11 বছর পর বিপিএলে ফেরা চট্টগ্রাম কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার দলটি। তবে শামীম পাটোয়ারির 38 বলে 78 রানের ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা আশার সঞ্চার হলেও 166 রানে অল আউট হয় চিটাগং। তাতে 37 রানের জয়ে বিপিএলের শুভ সূচনা করে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে টসে হেরে ব্যাট করে মাহিদুল ইসলাম অঙ্কনের 22 বলে 59 এবং উইলিয়াম বোসিস্টের 38 বলে 78 রানের বিধ্বংসী ইনিংসে 4 উইকেটে 203 রানের বড় পুঁজি পায় খুলনা টাইগার্স। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে 3-2 ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনা উজ্জ্বল করে তুলল বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় এই গ্রুপের ম্যাচে তপু বর্মন খেলার 6 মিনিটে এগিয়ে দেন বসুন্ধরাকে। অবশ্য পরের মিনিটেই কিংসের আনন্দ থামিয়ে দেন আলামিন। 1-1 গোলের ম্যাচে সমতা এনে 11 মিনিটে মিগুয়েল দামাসেনোর কল্যাণে 2-1 ব্যবধানে এগিয়ে যায় কিংস। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে বসুন্ধরা কিংস। 52 মিনিটে জোনাথন ফার্নান্দেজ ব্যবধান 3-1 করেন, কিন্তু 54 মিনিটে আলামিন আরেকটি গোল শোধ করে ম্যাচটি জমিয়ে তোলেন। পরে আর গোল শোধ করতে পারেনি পুলিশ এফসি। কুমিল্লায় ঢাকা ওয়ান্ডারার্সকে 3-0 গোলে হারিয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ফর্টিজ এফসি। আরো একটা গোল বসুন্ধরা করল জোনাথন ফার্নান্দেজ সম্ভবত 3 পয়েন্টের দিকে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ, ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কমিটি। ইংরেজি নতুন বছর বরণে প্রস্তুত দেশ। 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, জানালো পুলিশ। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ। আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ, ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বললেন জামায়াতের আমির। এবং আগামীকাল বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী, ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছেন ছাপাখানা মালিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।